ভাইয়া রাখো তো তুমি তোমার ফাজলামো, আগে বলো উনি কোথায়? আবির ভ্রু কুচকে বলল, উনি? উনিটাকে? তোমার অফিসের বস, গম্ভীর মুখ হলো হুলো বিড়ালটা। আবির গম্ভীর হওয়ার ভান করে বলল, তুমি জানো কাকে কি বলছো? অফিসের প্রত্যেকটা স্টাফ ওকে জমের মতো ভয় পায়। ওর এক একটা গলার আওয়াজ সিংহর গর্জনের মতো। মায়া মুখ বেঁকিয়ে বলল, আর হ্যাঁ, তার জন্যই তো ওই সিংহ এখন আমার থেকে হুলো বিড়ালের মতো পালিয়ে বেড়াচ্ছে। আরে পালিয়ে বেরোবে কেন? ও এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, কত ব্যস্ত সে জানা আছে আমার। কথা না ঘুরিয়ে এখন বলুন তো উনি কোথায় আছে? কথা ঘুরাবো কেন? আরমান এখন অফিসে আছে, একটু কাজের চাপ আছে তো তাই। আচ্ছা ঠিক আছে, চলো আমাকে অফিসে নিয়ে চলো। হ্যাঁ চলো। অফিসে? হ্যাঁ অফিসে। আবিরের এখন অবস্থা ফাইসা গেছি মাইন কাছি পায়। আরমান যে অফিসে নেই, আজ সারাদিন একবারও অফিসে আরমানের দর্শন পাওয়া যায়নি। প্রচণ্ড ঘেটে আছে লোকটা। মায়াকে কিভাবে সামলাবে, মায়াকে কিভাবে বোঝালে বুঝবে, সেটাই বুঝতে পারছে না আরমান। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছে আরমান, মায়ের করা প্রশ্নগুলোর থেকে পালিয়ে বেড়াচ্ছে আরমানের। আবিরের সাথে লাস্ট কথা হয়েছিল সেই সকাল 10টার দিকে। আরমান ওকে কল করে বলেছিল অফিসের সব কিছু সামলে নিতে, বাড়িও ফিরবে না আজ। বাড়ির সবাই যেন মায়াকে দেখে রাখে, আর ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আবির এখনো জানে না মায়া সব কিছু জেনে গেছে। ও কিছুটা হাসার চেষ্টা করে বলল, কিন্তু এত রাত অফিস যাওয়া কি ঠিক হবে? মায়া জেদি গলায় বলল। হ্যাঁ ঠিক হবে, আমি যাব মানে যাব। রুবি বলে উঠল, কিন্তু স্যার আমাকে বলে গেছে, আমি জানি আপনাকে কখনো একা না ছাড়ি। তখন সামিরাও বলে উঠল, হ্যাঁ ভাইয়া আমাকেও বলে গেছে যেন তোমাকে দেখে রাখি সব সময়। মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। ওকে, তাহলে তোমরাও চলো আমার সাথে। এরই মধ্যে মায়েশাও সেখানে উপস্থিত হয়েছে। মায়েশা নরম গলায় মায়াকে বোঝানোর চেষ্টা করে বলল, কিন্তু মায়া, বোন আমার, বোঝার চেষ্টা কর। তোর শরীরের অবস্থা এখন ভালো নয়, এভাবে এতটা চাপ নিস না। মায়া অসহায় গলায় বলল, প্লিজ আপু, তোমরা একটু তো বোঝার চেষ্টা করো আমায়। আমি চাপ নিইনি, আমি শুধু ওনার সামনাসামনি একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাউকে নিয়ে যেতে হবে না, আমি একাই যাব। বলেই মায়া হাঁটা শুরু করলো। তখনই আয়ান আসছিল বাইরে থেকে, মায়াকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছ ভাবিমণি? অফিসে তোমার ভাইয়ার কাছে। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা, আজ সব শেষ করব আমি। আয়ান ভ্রু কুচকে তাকালো পিছনে থাকা সামিরাদের দিকে। ওরা অসহায় চোখে তাকিয়ে আছে। আবির কৌতূহল মিশ্রিত গলায় প্রশ্ন করল। কিসের লুকোচুরি খেলা মায়া? মায়া বিরক্ত গলায় বলল, সবকিছু জানার সত্ত্বেও এইসব একদম নাটক করবে না ভাইয়া। আবির হকচকিয়ে গেল। ও সামিরাদের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো। সামিরা মাথা নাড়িয়ে বলল, মায়া আপু সব জেনে গেছে আবুল ভাইয়া। আবির অবাক হয়ে বলল, মায়া জেনে গেছে যে আরমান ওকে এই বাড়িতে কাজের লোক বানিয়ে নিয়ে এসেছিল। দিল একেবারে হাটের মাঝে হাড়ি ভেঙে দিল আবির। এই কথাটাই যথেষ্ট ছিল মায়াকে আরো একবার চমকে দেওয়ার জন্য। ও অবাক চোখে তাকালো আবিরের দিকে। মায়ের চোখ ছলছল করছে। সামিরা, রুবি, আয়ান ওরা সবাই চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে। আবির সকলের চোখ রাঙানি দেখে মনে মনে কিছুটা ভয় পেল। কি হলো, সবাই আমার দিকে এইভাবে তাকাচ্ছিস কেন? আয়ান হাই হুতাশ করে বলল, সেই মনে ব্রো, এখনো শিখলে না তুমি কোথায় কি বলতে হয়। মায়া ছলছল চোখে তাকালো আবিরের দিকে। বাড়ির কাজের লোক করে নিয়ে এসেছিলে মানে? আরে ভাবিমণি, তুমি বুঝতে পারছো না, ভাইয়া মজা করছে তোমার সাথে। রুবিও কথা ঘোরানোর জন্য বলল, আমার তো মনে হচ্ছে উনি টাইম ওয়েস্ট করার জন্য এমন করেছেন, ইচ্ছে করে। মায়া তাচ্ছিল্য হেসে বলল, কোনটা মজা করে বলা আর কোনটা সিরিয়াস ভাবে বলা সেটা বোঝার ক্ষমতা আছে আমার। আর ভাইয়া তুমি নিয়ে যাবে নাকি আমি একাই যাব? কিন্তু ভাইয়া তো অফিসে। আবির আয়ানকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, আরে চলো, আমি নিয়ে যাচ্ছি তো। এরই মধ্যে আবির আয়ানকে গাড়ি আনার নাম করে টেনে নিয়ে গেছে। প্লিজ ভাই কিছু কর। আমি মায়াকে বলেছি আরমান অফিসে আছে। বাহ, খুব ভালো করেছো। আর আমরা কেউ তো খোঁজই পাইনি সারাদিন। ভাইয়া কোথায় আছে? ফ্ল্যাটে নেই, মনে হয় মায়াকুঞ্জে আছে। ওখানে ছাড়ার কোথায় থাকবে? আয়ান অবাক গলায় বলল। মায়াকুঞ্জ? সেটা কোথায়? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়াকুঞ্জ, মায়াবতীর মায়াকুঞ্জ। আরমান অনেক আগে থেকে শহর থেকে অনেকটা দূরে সে পিচ্ছি মায়াবতীর জন্য সকালের আড়ালে একটা বাড়ি বানাচ্ছিল। কিছু মাস আগে ওই বাড়ির কাজ শেষ হয়েছে। মায়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল।
মায়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে চারিদিকে নজর বুলিয়ে দেখতে কেমন একটা অনুভূতি হলো, যেন এর আগে অনেকবার এসেছে এখানে। চোখ ঘুরিয়ে চারিদিকে দেখতে লাগলো, সবকিছু কেমন যেন চেনা চেনা লাগছে। মায়ার কাঁধে হাত রেখে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? শরীর খারাপ লাগছে না তো? না, ঠিক আছি আমি, চলো। আবির মায়াকে সোজা আরমানের কেবিনে নিয়ে আসলো। আসার পথে চারিদিক মায়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। করিডোর, অফিসের ফ্লোর, স্টাফদের বসার জায়গা, রিসেপশন, আর সবার শেষে আরমানের কেবিনের সামনে ওই যে হেড ডিজাইনার বলে লেখা আছে দরজার মাথার কাছে, ওই কেবিনটা প্রচণ্ড চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগেও অনেকবার এসেছে, অনেকবার দেখেছে এই জায়গাগুলো, খুব চেনা সবকিছু। এমন অনুভূতি জাকিয়ে বসেছে ঠিকই, কিন্তু মাথায় অনেক চাপ দিয়েও কিছু মনে করতে পারছে না মায়া আরমানের পুরো কেবিন ফাঁকার অন্ধকার দেখে অবাক হলো। অবাক গলাতেই বলল, কি ব্যাপার, পুরো কেবিন তো অন্ধকার, উনি কোথায়? আবির কেবিনে লাইট জ্বালিয়ে বলল, হ্যাঁ, সেটাই তো দেখছি। আমি বাড়ি যাওয়ার আগে তো এখানে ছিল আরমান। বাড়ি যাওয়ার আগে এখানে থাকলে এখন কোথায় গেল? তুমি না বললে কাজে চাপ আছে ওনার? আবির তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ, তো কাজের চাপ, মিটিংয়ের জন্য বাইরে গেছে মনে হয়। মায়া তাচ্ছিল্য হেসে বলল, অজুহাতটা একটু ভালো করে দাও। কোন পাগল ওনার সাথে মিটিং করার জন্য এত রাতে অফিস খুলে বসে থাকবে? আবির থতমত খেয়ে গেল। এখনো নিজের মাথাতেই নিজেরই বাড়ি দিতে ইচ্ছা করছে। আবির বিড়বিড় করে বলল, আল্লাহ, দড়ি ফেলাও, উঠা যায়। শালা আরমান আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়ে গেল? মায়া পুরো কেবিনে সবকিছু ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই আরমানের কেবিনে থাকা ওয়ার্ড্রোবটা টেনে খুললো। লক করা ছিল না, তাই সাথে সাথে খুলেও গেল। পুরো ওয়ার্ড্রোবটা ফাইলে ভর্তি। তারই এক পাশ থেকে একটা ফাইল টেনে বের করে আনলো। ফাইলটা মায়া খুলে মনোযোগ সহকারে দেখতে লাগলো। ফাইলে আছে বেশ কিছু মেয়ের ছবি আর তাদের ডিটেলস। সামিরা, মাইশা ওরা ইতিমধ্যে কেবিনে থাকা সোফায় বসে গেছে। সবাই মায়ার কাণ্ড দেখছে। হঠাৎই মায়া বলে উঠল, আপনাদের ব্যবসাটা কি বলুন তো? মেয়ে পাচারের নাকি? মায়ের কথা শুনে আবির শুকনো বিষম খেলো, কাশি উঠে গেল। সবাই বড় বড় চোখ করে তাকালো। এই মেয়ের মাথা মনে হয় সত্যিই গেছে। শেষমেশ কিনা মেয়ে পাচার। আর মায়া তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রতিটা মেয়ের ছবি দেখে চলছে। আরে ভাবিমণি, কি যে বলো না তুমি! মেয়ে পাচারের ব্যবসা হবে কেন? ভাইয়ার মেন বিজনেস সব ধরনের ড্রেস নেই, সাথে আরও অন্যান্য কিছু যোগ করেছে ধীরে ধীরে। আর এই মেয়েদের ছবি ডিটেলস এগুলো এই অফিসের স্টাফদের। এই অফিসে কাজ করা প্রতিটি ব্যক্তিরই ছবি সহ ডিটেলস রাখা আছে এভাবে। ও আচ্ছা, বুঝলাম, কিন্তু উনি কোথায় গেলেন? সেটাই তো বুঝতে পারছি না ভাবিমণি। মায়া ফাইল রেখে দিল। আয়ানের কথায় মায়া গভীর ভাবনায় ডুব দিল। আবিরের কথা মতো আরমানের অফিসে থাকার কথা ছিল। আরমান সেটাই তো বলেছিল আবিরকে, কাজের চাপ আছে তাই বাড়ি ফিরবে না। কিন্তু আবির বাড়ি ফেরার সাথে সাথে আরমান অফিস থেকে উধাও। সন্দেহে বাসা বাঁধল মায়ার মনে। আচ্ছা, কোনো মেয়ের সাথে রিলেশন নেই তো ওনার? থাকতেই পারে, এত বড় বিজনেসম্যান বলে কথা। তার উপর আবার মায়ার কিছু মনে নেই। এটা তো অনেক বড় সুযোগ হতে পারে ওনার কাছে। এইসব ভাবতে ভাবতে মায়া এগিয়ে এলো সেই কাছের দেয়ালটার দিকে। এখন এটা পর্দা দিয়ে ঢাকা নেই, তাই আরমানের কেবিন থেকে স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে। মায়া কি মনে করে হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা, হেড ডিজাইনার মেয়ে না ছেলে? আয়নের জানা মতে আরমানের হেড ডিজাইনার মানে মিস দিশা। তাও ও কিছু না বুঝে উত্তর দিল, হেড ডিজাইনার তো মিস দিশা নামের একটা মেয়ে। আর এই কেবিনটা? এবারও আয়ান কিছু না বুঝে উত্তর দিল, আরে এই কেবিনটা তো ভাইয়া স্পেশালভাবে বানিয়েছিল আমার জানা মতে। আবির কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, এতক্ষণ আমি একাই ফেসেছিলাম, এখন এই ব্যাটা আরমানকেও ফাঁসিয়ে দিল। ঠিক হচ্ছে, এবার আরমান বাবু ঠেলা সামলাও। আয়ানের কথায় মায়া নিজের সন্দেহকে নিশ্চিত রূপে ধরে নিল। মায়া আরমানের স্ত্রী, কিন্তু মায়া সবকিছু ভুলে যাওয়ায় আরমানকে তো নিজের কাছে আসতে দেয় না অনেক দিন হলো। আর একটা পুরুষ মানুষ কতদিনই বা একা থাকবে? ওনারও তো নারী সঙ্গীর প্রয়োজন। তাই হয়তো নিজের চাহিদা মেটানোর জন্যে না আর ভাবতে পারছে না। বুকের ভিতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে, যেন আরমান এখন হয়তো অন্য কোনো মেয়ের সাথে আছে। ভাবতে ওর হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ থেকে টপটপ করে পানি গড়তে শুরু করলো। সবাই হকচকিয়ে গেল মায়াকে হঠাৎ করেই কাঁদতে দেখে। সামিরা মায়ের কাছে ছুটে এসে প্রশ্ন করলো, কি হলো ভাবিমণি, কাঁদছো কেন তুমি? মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, ওনার এই হেড ডিজাইনারের সাথে সম্পর্ক আছে, তাই না? সবাই অবাক হলো মায়ার কথা শুনে। মেয়েটা কি জানে ও কি বলছে? কিসব বলছো তুমি মায়া? পাগল হয়েছো নাকি? মায়া উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে পাগলই মনে হবে, সব তো বোঝাই যাচ্ছে। উনি স্পেশাল কেবিন বানিয়েছেন স্পেশাল মানুষের জন্য। আর এই কেবিনটা কার? ওনার হেড ডিজাইনারের। উনি ওনার স্পেশাল কেবিন হেড ডিজাইনারকে দিয়ে কাচের দেয়ালের এই পাড়ে বসে স্পেশাল মানুষকে স্পেশালভাবে দেখে। এরপর মায়া মাইশার কাছে গিয়ে উত্তেজিত হয়ে ওকে দেখিয়ে বলে উঠল, দেখো আপু, দেখো, ওই যে হেড ডিজাইনারের ডেস্ক আর ওনার ডেস্ক একদম সোজাসুজি। এখান থেকে বসে খুব সুন্দরভাবে দেখা যায় তাকে। এর মানে কি আপু?
মায়েশা অসহায় চোখে তাকালো মায়ার দিকে। ও কি উত্তর দেবে বুঝতে পারছে না। এদিকে মায়ের কথা শুনে আবির ধপ করে বসে পড়ল সোফার উপর। এখন তোর দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করছে। হাই হুতাশ করে বলে উঠল, আরমান ভাই, তুই কোথায়? তোর বউকে তুই সামলাতে পারবে? আমাদের দ্বারা সম্ভব নয়। নিয়ে যেয়ে পাগলিকে। যেমন স্বামী তেমন তার বউ। মায়া কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি 100% শিওর উনি এই মেয়ের সাথেই আছে। আর কালও ছিল, তাই না আবির ভাইয়া? কাল রাতেও তো অনেক রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল, আর তুমি তো কাল ওনার সাথেই ছিল। আবির কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করো বোন, আমার আরমানের কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। আজ পর্যন্ত তুমি ছাড়া কোনো মেয়ের কাছে ঘেঁষে নেও। আর কাল আমি ওর সাথে ছিলাম, কিন্তু বিশ্বাস করো কোনো মেয়ে ছিল না ওর সাথে। এই কথাগুলো একদম সত্যি, একটু মিথ্যে না। এই যে সামিরের হবু বরের কসম করে বলছে। শেষের কথাটা সামিরার মাথায় হাত দিয়ে বলতে চাইল, কিন্তু সামিরা লাফ দিয়ে সরে গেল। সামিরা তেজি গলায় বলল, এই একদম আমার না হওয়া বরের কসম কাটবে না, বলে দিচ্ছি। মায়া আবারও কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আচ্ছা ভাইয়া, এই কথাগুলো একদম সত্যি, একটুও মিথ্যে না। তাহলে আগের কথাগুলো কি সব মিথ্যে ছিল? আবিরের অবস্থা নাজেহাল, থতমত খেয়ে গেল। মায়া আয়ানের কাছে গিয়ে বলল, ভাইয়া তোমার ফোনটা একটু দাও তো। আয়ান নির্দ্বিধায় পকেট থেকে ফোন বের করে আনলক করে দিল। মায়া কল লাগালো আরমানের নাম্বারে, কিন্তু রিসিভ করলো না আরমান। একবার, দুইবার, তিনবার এভাবে বহুবার চেষ্টা করলো, কিন্তু আরমান একবারও রিসিভ করলো না। আর এই কারণে আরো উত্তেজিত হয়ে পড়লো। মায়া পাগলের মতো বিহেভ শুরু করলো। আবির, সামিরা, রুবি সবার ফোন থেকে কল দিল, একবার না বহুবার, কিন্তু ফলাফল শূন্য। মায়া রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লো। আরমানের ডেস্ক থাকা সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করলো। সাথে ওর পাগলের মতো কান্না তো আছে, মুখে উচ্চারণ করছে আর কেবিনে থাকা প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। সব বুঝে গেছি আমি, সব বুঝে গেছি। আমি ওনাকে নিজের কাছে আসতে দিইনি বলে অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে, আর এখন নিশ্চয়ই তার সাথে রাত কাটাতে ব্যস্ত। তার জন্যই তো কারোর ফোন রিসিভ করছে না, বাড়িও ফিরছে না, মজা মস্তি করতে ব্যস্ত এখন উনি। হঠাৎই মায়া থেমে গেল, তারপর পাগলের মতো হেসে বলল, আচ্ছা, উনি যদি নিজের বউয়ের মরার খবর শোনে তাহলে নিশ্চয়ই বাড়ি ফিরবে, তাই না? মায়ের কথা শুনে আটকে উঠলো সবাই। এদিকে আরমান গাড়ি থেকে চাবিটা দারোয়ানের হাতে ধরিয়ে দিল গাড়ি পার্ক করে দেওয়ার জন্যে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখনও মায়াকুঞ্জে আছে। গাড়িটা গেটের কাছেই থামিয়েছিল, তাই এখন হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করছে। হাঁটতে হাঁটতে পকেট থেকে মোবাইলটা বের করলো আরমান। মোবাইলের স্ক্রিনে চোখ পড়তে চমকে উঠলো। বাড়ির সবার অনেকগুলো মিসড কল আর কিছু মেসেজ। শেষ মেসেজটা এসেছে আবিরের ফোন থেকে। থমকে গেল আরমানের হৃদয়, স্ক্রিনে জ্বলজ্বল করছে। মায়া সুইসাইড করেছে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আয়। মেসেজ এসেছে প্রায় 2 ঘন্টা আগে। আরমানের পুরো শরীর কেঁপে উঠলো, হাত থেকে ফোনটা পড়ে গেল। ঠিক তখনই আরমান কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে কেউ একজন রুমাল জাতীয় কিছু একটা দিয়ে আরমানের মুখ বেঁধে দিল। আরও 2 জন আছে হয়তো, পেছন দিকে নিয়ে গিয়ে হাতও বেঁধে ফেললো। এরপর কালো কোনো কাপড় দিয়ে পুরো মাথা ঢেকে ফেললো আরমানের। আরমান এমনিতে একটা শক্টের মধ্যে ছিল, তাই চেয়েও কিছু করতে পারলো না ও। অজ্ঞাত 3 ব্যক্তি আরমানকে টেনে টেনে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আরমানের হাত বাঁধা, চোখ ঢাকা, ছটফট করেও স্বাস্থ্যবান 3 পুরুষের সাথে পেরিয়ে উঠছে। ওরা আরমানকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালো, এরপর চেয়ারের সাথে বেঁধে দিল। বাধা হয়ে গেলে আরমানের মুখের উপর থেকে কাপড় সরালো এক ব্যক্তি। সামনে থাকা মানুষটির ইশারা পেয়ে আরমানের চোখ থেকে কালো কাপড়টা সরাতেই সামনে থাকা মানুষটাকে দেখে চমকে উঠল, চোখ বড় বড় করে তাকালো। এরপর আশেপাশে থাকা মানুষগুলির দিকে ভ্রু কুঁচকে তাকালো। খুব শখ না পালিয়ে বেড়ানোর? এবার কি করবেন মিস্টার আরমান শাহরিয়ার? অবশেষে আপনাকে তো এই মায়ার হাতে ধরা পড়তেই হলো। আরমানের তপ্ত হৃদয়ে যেন এক পশলা বৃষ্টি নামলো। মায়া সুস্থ অবস্থায় চোখের সামনে একটা চেয়ারের উপর পা তুলে বসে আছে। এটাই যথেষ্ট ছিল হৃদয়কে প্রশান্তি দেওয়ার জন্য। আবিরের ফোন থেকে আসা মেসেজটা দেখে আরমানের প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। আরমানের এক পাশে দাঁড়িয়ে আছে আবির, আরেক পাশে আয়ান। দৃশ্যটা ঠিক এমন যেন আরমান একজন বড় অপরাধী, তাই তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। আবির ও আয়ান হচ্ছে 2 জন গার্ড। ওরা অপেক্ষা করছে তাদের বসের আদেশ পাওয়ার জন্য। আর তাদের ঠিক সামনে পায়ের উপর পা তুলে একটা চেয়ারে বসে আছে ওদের বস মায়া। আরমানের মুখ বাঁধা, তাই ও মুখে শব্দ করতে করতে পাশে থাকা আবিরের দিকে রাগি চোখে তাকালো। আবির আরমানের দিকে একবার অসহায় চোখে তাকিয়ে এরপর তাকালো মায়ার দিকে। মায়া ইশারা দিতে আবির আরমানের মুখের বাঁধন খুলে ফেললো। মুখ খোলা পেতে প্রথমে আরমান একটা বড় করে শ্বাস নিল, তারপর অসহায় গলায় বলল, মায়াবতী ঠিক আছে তুমি? আবিরের মেসেজ দেখে আরেকটু হলে হার্ট অ্যাটাক করতাম। আরমান এবার আবিরের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, রাস্কেল, স্টুপিড, এমন মেসেজ দিয়েছিস কেন? হ্যাঁ, মেরে ফেলে প্ল্যান করছিলিস নাকি আমাকে? আবির ইনোসেন্ট ফেস করে বলল, আমি দিইনি ভাই, ওই মেসেজ আমার ফোন থেকে মায়া দিয়েছে। আবিরের কথা শুনে আরমান অসহায় চোখে তাকালো মায়ার দিকে। মায়া নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে আরমানের দিকে। কেন কেন এই মেসেজ দেখে আর একটু হলে হার্ট অ্যাটাক করতেন বুঝি আপনি?
কে হই আমি আপনার? কে হয় আমি আপনার? কথাটা আরমানের হৃদয়ে ধারালো ছুরির ন্যায় বিঁধে গেল। অসহায় চোখে তাকালো মায়ার দিকে। মুখে বলাটা কি খুব প্রয়োজন? এইটুকুই নিজে থেকে বুঝে নেওয়া যায় না? না, নিজে থেকে বুঝতে চাই না আমি, আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, এই কথা পরে হবে, আগে বলুন আপনার এই বিদেশি গার্লফ্রেন্ড কোথায় গেল? আরমান অবাক গলায় জিজ্ঞাসা করলো। বিদেশি গার্লফ্রেন্ড? কী সব বলছো? পাগল হয়েছো নাকি? হ্যাঁ, এখন নিজেকে বাঁচাতে আমাকে তো পাগল সাজাবেনি। শহর থেকে অনেকটা দূরে এই বাড়ি এসেছি। এই বাড়িতে এসে আজ সারাদিন বিদেশি এক মেয়েকে নিয়ে ফুর্তি মজা করেনি? কি ভেবেছেন কেউ জানতে পারবে না? মায়ের কথা শুনে আরমান অসহায় চোখে তাকালো সবার দিকে। তবে এই বাড়ির কেয়ারটেকার রহিমা খালার দিকে চোখ পড়তে যা বোঝার বুঝে গেল আরমান। তখন আরমানের অফিসে পাগলের মতো হেসে মায়া বলল, আচ্ছা, উনি যদি নিজের বউয়ের মরার খবর শুনে তাহলে নিশ্চয়ই বাড়ি ফিরবে, তাই না? কথাটা বলেই আবিরের ফোনটা নিয়ে আরমানের ফোনে আবিরের নামে মেসেজ দেয়। এরপর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, চলো বাড়ি চলো এখন। আমার মনে হয় উনি যদি মেসেজ দেখে তাহলে নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। এরপর ওরা অফিস থেকে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু মায়ার এমন অবস্থা আবিরের মনে দাগ কাটলো ভীষণভাবে। কি যেন ভেবে কল লাগালো মায়াকুঞ্জে থাকা কেয়ারটেকারকে। উনি জানালেন সারাদিন আরমান ওখানেই ছিল, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তবে বলে গেছে আজ রাতে এখানেই ফিরবে এবং এখানেই থাকবে। আবির সবকিছু জানালে মায়া ওখানে যেতে চায়। এরপর আবির, সামিরা, রুবি, মায়া, মায়েশা, আয়ান সহ সবাই মায়াকুঞ্জে উপস্থিত হয়। মায়ের ভেতরটা যেন আরো ভেঙে চুরমার হয়ে গেল যখন কেয়ারটেকার রহিমা খালার মুখে শুনলো আরমান নাকি সারাদিন এই বাড়িতে একা থাকলেও সন্ধ্যার পর এক বিদেশি মেয়ে হাজির হয় মায়াকুঞ্জে। মেয়েটা যতক্ষণ থাকে ততক্ষণ তারা ইংরেজিতে কথা বলে, যার একটি শব্দ রহিমা খালা বুঝতে পারেননি। শুধু তাই নয়, এই মেয়ের জন্যই নাকি বিশেষভাবে নানান রকম বাঙালি রান্না করতে হয় রহিমা খালাকে। এরপর রাতের খাবার শেষ করে তাকে নিয়ে আরমান বেরিয়ে যায় বাইরে। মায়া এমনিতেই হেড ডিজাইনারকে নিয়ে নিজের মতো করে কল্পনার এক জাল বুনছিল, যার সুতো জড়িয়েছিল নানান প্রশ্ন আর অদেখা দৃশ্য। অথচ রহিমা খালার মুখ থেকে এত কিছু শোনার পর মনে হলো এই মানুষটিকে সে চেনে কি আদৌ? স্মৃতির ক্যানভাসে আরমানের সাথে তার পরিচয় মাত্র 2 মাসের, অথচ মনে হয় হাজার জন্মের চেনা, অদ্ভুতভাবে আপন। একদিকে তার মন বিশ্বাস করতে চায় আরমান এমন নয়, অন্যদিকে চোখে দেখা আর কানে শোনা কথাগুলো বুকের ভেতরে তীব্র কষ্টের আগুন ধরিয়ে দিচ্ছে। ভেতরটা যেন দাউ দাউ করে পড়ছে, অথচ কোনটা সত্যি কোনটা মিথ্যে তার হিসেব মিলছে না কিছুতেই। মাথার ভেতরটা এলোমেলো হয়ে আছে, নিজেই বুঝতে পারছে না সে আসলে কি ভাবছে আর কি করছে। রহিমা খালার কথা অনুযায়ী আরমান এই বাড়িতেই ফিরে আসবে, কিন্তু ওর মনে ভয় হয় আবারও আরমান যদি পালিয়ে যায় ওকে দেখে। তাই রাত 2টার সময় মায়ের প্ল্যান অনুযায়ী আবির, আয়ান এবং রহিমার স্বামী জসিমউদ্দিন মশার কামড় খেয়েও বসে থাকে গেটের পাশে ঝোপে। এবং আরমান বাড়িতে প্রবেশ করলে সাথে সাথে ওরা হামলে পড়ে আরমানের উপর। টি টেবিলের উপর ফলের ঝুড়িতে ফলের সাথে একটা ধারালো ছুরি ছিল। হঠাৎই সেটা হাতে তুলে নিল মায়া। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগে ছুরিটা ধরলো আরমানের গলায়। সবাই আতকে উঠল। আরমান নির্বিকার ভঙ্গিতে শান্ত চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়ার হাত কাঁপছে, চোখ ছলছল করছে, কিন্তু মুখে উচ্চারণ করা কথাগুলো ছিল খুবই দৃঢ়। অনেক হয়েছে লুকোচুরি খেলা, আর নয়। আমি সব কিছু জানতে চাই মিস্টার আরমান শাহরিয়ার, শুরু থেকে শেষ অবধি সবটা, সব কিছু। কে হই আমি আপনার? আপনার সাথে সম্পর্ক কিসের আমার? আর আজ এই বাড়িতে আপনার সাথে থাকা বিদেশি মেয়েটা কে ছিল? আরমান শান্ত ভঙ্গিতে উত্তর দিল, বিদেশি মেয়েটি ছিল ডক্টর ক্যামেলিয়া ডিসুজা। উনি তোমার চিকিৎসা করেছেন। তুমিও তাকে খুব ভালো করে চেনো মায়া। উনি 2 দিনের জন্য এই দেশে এসেছিলেন নিজের কাজে। এতদিনে ওনার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল। আজ উনি ফিরে গেলেন নিজের দেশে। আমি ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম তোমার ব্যাপারেই। ওনার 10টার দিকে ফ্লাইটে ছিল, তার আগে উনি ফিরেছিলেন। তাই ওনাকে আমি এই বাড়িতে ডেকেছিলাম। এরপর তোমার ব্যাপারে কথা হয়েছে ওনার সাথে। ডিনার করে ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম। রহিমা খালা তো বাড়িতেই ছিল সারাদিন। জিজ্ঞাসা করো উনি কি কখনো দেখেছে আমাদের দুজনকে একসাথে রুমে যেতে? আরমান তাকালো রহিমা খালার দিকে, মায়াও তাকালো। রহিমা খালা মিনমিন করে বললেন, হ্যাঁ মানে স্যার, আর উনি সারাক্ষণ এই সোফাতেই বসে কথা বলছিলেন। এরপর রাতের খাবার খেয়ে কিছুক্ষণ থেকে ওনারা বেরিয়ে যায়। মায়া তখনও শক্ত ভঙ্গিতে আরমানের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। ও বলল, কি প্রমাণ আছে যে ওটা ওই ডক্টর ক্যামেলিয়াই ছিলেন? আরমান তাকালো মায়ের দিকে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, আমার ল্যাপটপ অন করে এই বাড়ির সিসিটিভি ফুটেজগুলো বের কর। আবির আরমানের কথা মতো ল্যাপটপ অন করে ড্রয়িং রুমে সিসিটিভি ফুটেজ দেখালো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ডক্টর ক্যামেলিয়া। এবার মায়া ছলছল চোখে তাকালো আরমানের দিকে, কাপা কাপা গলায় প্রশ্ন করলো, আর আপনার সাথে কিসের সম্পর্ক আমার?
যদিও মায়া জানে আরমানের সাথে ওর কিসের সম্পর্ক, কিন্তু তবুও আরমানের মুখ থেকে শুনতে চায়, জানতে আরমানের অনুভূতি। আরমান কিছু বলবে তার আগে ও ভ্রু কুঁচকে তাকালো মায়ার পিছনে থাকা সামিরা আর আবিরের দিকে। ওরা দুইজন কি যেন ইশারায় বলতে চাইছে। মায়া আরমানকে এইভাবে পিছনে তাকাতে দেখেও নিজেও ঘুরে তাকালো। সাথে সাথে সামিরা ঘুরে অন্যদিকে চলে গেল। ভাবটা এমন যেন কিছুই হয়নি। আর আবির বোকা বোকা হাসি দিয়ে বলল, বল বল, কিসের সম্পর্ক তোর ভাবিমনির সাথে? ভাবিমণি বলার সাথে সাথে মায়া চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে। আরমান গম্ভীর গলায় বলল, তোমার সাথে আমার একজন বস এবং স্টাফের সম্পর্ক। আগে তুমি আমার কোম্পানিতে জব করতে। মায়া অবাক হলো, তাচ্ছিল্য হেসে বলল, বাহ, এখন আবার বাড়ির কাজের লোক থেকে কোম্পানির স্টাফও হয়ে গেলাম। আর কি কি বাকি আছে আমার জানার? আরমান অবাক হলো মায়ার কথা শুনে। ও চোখ লাল করে তাকালো সামিরা, আবির আর আয়ানের দিকে। সামিরা তাড়াহুড়ো করে বলল, আমি বলিনি ওই কথা, আবির ভাইয়া বলেছে। আরমান আবিরের দিকে এমন করে তাকালো যেন ওকে এই চোখ দিয়ে ভস্ম করে দিবে। আবিরের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ও কাঁদো কাঁদো মুখ করে তাকালো। আর এদিকে মায়া আবারও তাচ্ছিল্য হেসে বলল, তার মানে তখনকার বলা আবির ভাইয়ার কথাটা মজা ছিল না, তাই তো সামিরা? সামিরা থতমত খেয়ে গেল, কি বলবো নিজেও বুঝতে পারলো না। কি হলো বলুন, আমি আপনার বাড়ির কাজের লোক ছিলাম? যদি না বলি তবে কি এই ছুরি দিয়ে আমাকে শেষ করে দিবে? দোহাই লাগে, এত নিষ্ঠুর হয়েও না। আমার এখনো অনেক স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। আমি আমার অর্ধাঙ্গিনীকে বুকে জড়িয়ে নিয়ে 1000 বছর বাঁচার স্বপ্ন দেখি। তাকে নিয়ে একটা ছোট্ট সংসার করব, যেখানে প্রতিটা সকাল শুরু হবে ওর হাসিতে, আর প্রতিটা রাত শেষ হবে ওর বুকে মাথা রেখে। মায়ার কেন জানি মনে হলো আরমান হেয়ালি করছে ওকে নিয়ে। কিচ্ছু ভাবতে পারছে না, আর কিচ্ছু ভালো লাগছে না। ও তখনও আরমানের গলায় ছুরি ধরেছিল, হঠাৎ সেই ছুরি নিজের গলায় ধরলো। ওহ, আপনাকে শেষ করে দিলে আপনার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আপনার অর্ধাঙ্গিনীকে বুকে জড়িয়ে 1000 বছর বাঁচতে চান আপনি? তাহলে আমি নিজেকেই শেষ করে দিই। আমি তো আপনার অফিসে স্টাফ, তাই না? আমি আপনার বাড়ির কাজের লোক, তাই না? সেই কাজের লোককে আবার মায়াবতী বলেও ডাকা যায়। তার চিকিৎসার জন্য স্পেশাল করে বিদেশ থেকে ডক্টরও আনা যায়। এখনো স্পষ্ট করে বলবেন কিছু, তাই তো? বলবেন না তো? ঠিক আছে, বলতে হবে না। একজন বাড়ির কাজের লোক যদি আত্মহত্যা করে তাহলে নিশ্চয়ই কোনো যাবে আসবে না, তাই না আপনার? ওখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি আটকে উঠল। এতক্ষণ আরমানের গলায় ছুরি ধরে থাকলেও কেউ অতটা গুরুত্ব দেয়নি, কারণ সবাই জানে মায়া আরমানের কোনো ক্ষতি করবে না। কিন্তু মায়া যে নিজের ক্ষতি করবে না এটার কোনো গ্যারান্টি নেই। আরমান বিচলিত গলায় চিৎকার করে উঠল, মায়া, কি পাগলামো শুরু করছো? হ্যাঁ, দেখেছো ছুরিটাতে অনেক ধার ছিল, প্লিজ ওটা ফেলো, পাগলামো করো না। আরমান এবার আবিরদের দিকে তাকিয়ে বলল, তোরা এভাবে হা করে দাঁড়িয়েছিস কেন? ওকে আটকা। আর কেউ আমার হাতের বাটনটা খুলে দে প্লিজ। না, কেউ এগিয়ে আসবে না আমার দিকে। আমি কিন্তু সত্যি সত্যি নিজেকে শেষ করে দেব। কথাটা বলে মায়া ছুরিটা হালকা করে চাপ দিল গলায়। সাথে সাথে গলার নরম চামড়া কেটে গিয়ে রক্ত বেরিয়ে এলো। মায়া ব্যথায় চোখ বন্ধ করে নিল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মায়া, প্লিজ মায়া, বোন আমার, ওটা ফেলে দে। এমন করিস না, তুই তো সব কিছু জেনেই গেছিস, তাও কেন এমন পাগলামো করছিস? আপু, জেনে গিয়েছি, জানানো হয়নি, আর এখনো সবকিছু উনি লুকোতে চাইছে আমার থেকে। প্লিজ মায়া, তুমি না আমার সোনা বোনু, প্লিজ ওটা ফেলে দাও। এদিকে সামিরা ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলছে, প্লিজ ভাবিমণি ওটা ফেলে দাও, আমার ভয় লাগছে তো। মায়া সামিরার হঠাৎ এমন কান্না দেখে ওর দিকে মনোযোগ ঘুরে গেল। কিছু বলতে যাবে, কিন্তু তার আগে কেউ একজন ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর তারপরেই ঠাস করে একটা থাপ্পড় মারলো মায়ার গালে। মায়া আচমকা চরের ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ফ্লোরে। তারপরে মুখ তুলে তাকালো ধীরে ধীরে। আরমান দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি রূপ ধারণ করে, চোখ দিয়ে যেন আগুন বর্ষণ হচ্ছে। আর কত? হ্যাঁ, আর কতটা সহ্য করবো আমি? আর কতবার এভাবে তিলে তিলে কষ্ট দিবে আমায়? এর চেয়ে বরং ওই ছুরিটা দিয়ে আমার বুকে গেঁথে দাও, অন্তত সেই ব্যথা শেষ হবে। ব্যথা যেটা দিয়ে সব কষ্ট একেবারে মুছে যাবে। আরমান নিজের কথা শেষ করে ধপ করে হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরে। আর মায়া ভেঙে পড়ল বুক ফাটা কান্নায়। মায়ার মনোযোগ সামিরাদের দিকে ঘুরে যেতে আয়ান আর রহিমা খালা মিলে তাড়াহুড়ো করে আরমানকে চেয়ারের সাথে বাঁধন থেকে মুক্ত করে দেয়। মায়া অসহায় গলায় বলে, আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি। ভাঙা গলায় বলল মায়া, শুধু চেয়েছি আমার ধোঁয়াশায় মোড়া এই অধ্যায়টা জানতে চেয়েছি, যেটা আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। কেন এত কষ্ট পান আপনি? শুধু সেইটুকু জানতে চেয়েছি আমি আপনার কাছ থেকে। আমাদের সম্পর্ক যেটা আপনি আড়ালে লুকিয়ে রেখেছেন, তার সত্যিটা তো জানতে চেয়েছি আমি। আবারও বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল মায়া। আরমান চিৎকার করে উঠল, সম্পর্ক সম্পর্ক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তুমি শুধু আমার জীবনের অংশ নও,
তুমি আমার অর্ধেক প্রাণ, আমার অর্ধাঙ্গিনী। সম্পর্কটা শুধু কাগজের কয়েকটা লাইনে বাঁধা নয়, এটা আমার রক্তে মিশে গেছে। প্রতিটা নিঃশ্বাসে তোমার নামে খোদাই করা। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তোমাকে হারানো মানে আমার নিজের আমিটাকে হারিয়ে ফেলা। মায়া, তুমি ছিলে আমার শুরু, আর শেষটা তোমারই। মাঝের প্রতিটা মুহূর্তে, প্রতিটা শ্বাস, প্রতিটা স্বপ্ন, সবাই শুধু তোমায় ঘিরে। প্রথম দিকের কথাগুলো চিৎকার করে বলেও ধীরে ওর গলার আওয়াজ কমে এলো। এরপর ওর কথাগুলো মুখ থেকে নয়, হৃদয়ের গহীন থেকে বেরিয়ে এলো যেন। হঠাৎই মায়া উঠে এসে ঝাঁপিয়ে পড়ল আরমানের বুকের উপর, দুই হাতে মরিয়া হয়ে জড়িয়ে ধরল তাকে, যেন এই আঁকড়ে ধরা দিয়ে নিজের সমস্ত ভয় আর কষ্টকে আটকে রাখতে চায়। মুখ গুজে দিল আরমানের বুকে, আর কান্নায় ভিজিয়ে দিল তার শার্টের কাপড়। তবু আরমান নির্বিকার, চোখে কোনো ভাষা নেই, ঠোঁটে কোনো শব্দ নেই। সে মায়ের গায়ে হাতও রাখলো না, চুপ করতেও বলল না, সান্ত্বনার একটা বাণী উচ্চারণ করলো না, শুধু নিঃশব্দে বসে রইল। মায়াকে কাঁদতে দিল, যেন সে কান্নায় একমাত্র ভাষা যা এই মুহূর্তে দুজনের মধ্যে বেঁচে আছে। এরপর কিছুক্ষণ সময় যেতেই আরমান নির্লিপ্ত গলায় বলল, চলো, তোমাকে তোমার সেই দোয়াশা আধাটা জানাবো, যেটা জানার জন্য তুমি এতটা মরিয়া হয়ে উঠেছ। আর কোনো কিছু আড়ালে রাখবো না তোমার কাছ থেকে। এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এবার সবটা খুলে বলবো। এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি আর পারছি না মায়া, এই বোঝা বই নিয়ে চলতে চলতে আমি ক্লান্ত। এবার এই সব কিছু থেকে মুক্তি চাই আমি। মায়া অবাক চোখে তাকালো আরমানের দিকে। কথাটা বলেই আরমান মায়াকে ধীরে ধীরে উঠে দাঁড় করালো, তারপর সোফায় বসালো। রহিমা খালাকে ইশারা দিতে উনি তাড়াহুড়ো করে ফার্স্ট এড বক্স এনে দিলেন। আরমান মায়ের গলায় আঘাত পাওয়া জায়গাটা ড্রেসিং করে দিতে দিতে বলছে, শুরু করলো সবটাই সেই শুরু থেকে, যেখানে দেখা হয়েছিল ওর পিচ্চি মায়াবতীর সাথে। তারপর পিচ্চি মায়াবতীর প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়া, পিচ্চি মায়াবতীকে খুঁজে বের করার চেষ্টা, এরপর আরমানের দাদু জোর করে মায়ের সাথে বিয়ে দেওয়া, তারপর আরমানের মায়ের প্রতি নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্তি হওয়া, বাবার সাথে রাগারাগি করে মায়াকে ডিভোর্স দিতে গিয়েও সেই পেপারে সাইন না করা, এরপর অযাচিতভাবে আবারও একটা খারাপ পরিস্থিতিতে ওদের দুজনকে দেখা হওয়া, আরমানের ভুল বুঝা, মায়াকে যেভাবেই হোক নিজের কাছে রাখতে চাওয়া, মিস্টার ড্যানিয়েলকে নিয়ে ও জেলাসি, তারপর হঠাৎ করে মায়ার বাবার এই দুনিয়াত মায়া ত্যাগ করা, মাইশার আগমন, পিচ্চি মায়াবতীর পরিচয়, তারপর আরমানের বুঝতে পারা মায়াই আসল মায়াবতী, ওকে পুরো দুনিয়ার সামনে স্বীকৃতি দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাও। কিন্তু হঠাৎ করে মায়া ভুল বুঝে দূরে সরে যাওয়ার চেষ্টা, তারপর ওদের অ্যাক্সিডেন্ট, ওকে ড্রাগস দেওয়া, শুরু থেকে শেষ অবধি সবটাই বলল আরমান। শুধু লুকিয়ে গেল একটাই বিষয়, ওর আর মায়ের অনাগত সন্তান। এমনিতে এত কিছু একসাথে মেয়েটার ব্রেন কতটা নিতে পারবে আরমানের জানা নেই। তার উপর সন্তান হারানোর কষ্ট, এটা নিজে থেকে আরমান জানালো না মায়াকে। এই কষ্ট নিজের বুকে জমা রেখে দেবে আরমান সারা জীবন। থাক না কিছু অজানা, যদি এতে মেয়েটার কষ্ট কিছুটা হলেও কমে। মায়ের দুই চোখ দিয়ে তখন অশ্রু ঝরছে, ও মাথা নিচু করে বসে আছে। ওর জীবনে এত কিছু ঘটে গেছে ভাবতেই পারছে না। ওর জন্মদাতা পিতা, তার মুখটাও হাজারো চেষ্টা করলেও মনে করতে পারছে না। দুই হাতে মাথা চেপে ধরল মায়া, ভীষণভাবে চাপ দিল ব্রেনে, কিন্তু তবুও কিচ্ছু মনে করতে পারছে না। আরমান শান্ত চোখে তাকিয়ে আছে মায়ার দিকে, বুঝতে চাইছে মায়ার মনের অনুভূতি। মেয়েটা কি ওকে ভুল বুঝে আবারও দূরে সরে যাবে? সব বললাম তোমায় মায়া, বিন্দু মাত্র আড়াল না রেখে। এবার তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে আমার নিয়তি। যদি সত্যিই মুক্তি চাও, আমি নিজের হাতে ছেড়ে দেবো তোমাকে, আটকে রাখবো না আর। আমি ভীষণভাবে ক্লান্ত। এতদিন ধরে বুকের ভেতরে যে ভার চাপিয়ে রেখেছি, এবার সেই ভার নামিয়ে রাখতে চাই। হঠাৎই মায়া ঝাঁপিয়ে পড়ল আরমানের বুকের ভেতর, হাউমা করে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো মুক্তি চাই না গভীর সাহেব। আমি সারা জীবন আটকে থাকতে চাই আপনার মাঝে। আপনার ক্লান্ত হৃদয়ে শান্তি বুনতে চাই আমি। যতদিন বাঁচবো ততদিন এই বুকে মাথা রেখে বাঁচতে চাই। এই মায়াবতীর ভার কোনো দিনও নামবে না আপনার বুক থেকে, কোনো দিনও না। ওকে আপন করে নিন গম্ভীর সাহেব, সারা জীবন আপনাতে আবদ্ধ থাকতে চাই আমি। মায়ের এমন কথা শুনে আরমান দুই হাতে জড়িয়ে শক্ত করে ধরল মায়াকে, চুলের ভাঁজে একে ঠোঁটের পরশ। আরমান চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই চোখের পানি দুঃখের নয়, বরং প্রাপ্তির। মায়াকুঞ্জে এই ড্রয়িং রুমে উপস্থিত থাকা প্রত্যেকটা ব্যক্তির চোখে আজ অশ্রু, কিন্তু ঠোঁটে লেগে রয়েছে তৃপ্তির হাসি। বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া, দৃষ্টি বাইরে রেখে নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। ঠিক তখনই পেছন থেকে আরমান মায়ার পেটে দুই হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরল, থুতনি রাখলো মায়ার কাঁধে। সাথে সাথে ভয়ে চমকে উঠল, পুরো শরীর দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল যেন। আরমান মায়াকে ভয় পেতে দেখে বলল, এই রিল্যাক্স, কি ভাবছিলে যে এইভাবে চমকে উঠলে? মায়া উদাস গলায় বলল, কিছু না, এমনি। আরমান মায়াকে নিজের দিকে ঘুরিয়ে নরম গলায় বলল, কিছু না তো মন খারাপ কেন? তোমার কি এখনো সন্দেহ আছে?
কি ভাবছো বলো আমায়? আরে আপনার প্রতি কোনো সন্দেহ নেই। আমি তো শুধু আমার বাবার মুখটা মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই মনে পড়ছে না আমার। কথাটা বলতে বলতে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল মায়ার চোখ বেয়ে। আরমান মায়াকে নিজের বুকে টেনে নিল, কিন্তু মুখে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। আরমান মায়াকে এক হাতে বুকে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে পকেট থেকে ফোন বের করলো। তারপর ফোনে কিছু ঘাটাঘাটি করে মায়াকে দেখিয়ে বলল, এই দেখো, এটা তোমার বাবা। ব্রেনে চাপ দিয়ে খুব মনে করার চেষ্টা করার দরকার নেই, এতে সমস্যা হতে পারে। মায়া তাড়াহুড়ো করে আরমানের ফোনটা ছিনিয়ে নিল। তারপর দুই চোখ ভরে দেখতে থাকলো ছবিটাকে। এই ছবিটা আরমান আর মায়ার বিয়ের দিনই তোলা হয়েছিল, যেখানে মায়ার বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মায়াও তার বাবার বুকে আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে আছে। ছবিটা দেখে মায়ার চোখের বাঁধ ভাঙলো, ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। অস্ফুট স্বরে বেরিয়ে এলো, পাপা। আরমান মায়ের হাত থেকে ফোনটা কেড়ে নিল। মায়া উদ্গ্রীব হয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।